সুপ্রভাত বন্ধুরা, আজ 30 এপ্রিল বৃহস্পতিবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রের 250 বছর পূর্তি উদযাপন উপলক্ষে বিশেষ এক স্মারক পাসপোর্ট চালু করছে ট্রাম্প সরকার। সেই প্যাট্রিয়ট পাসপোর্টে থাকবে ট্রাম্পের ছবি। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, প্যাট্রিয়ট পাসপোর্ট প্রাথমিকভাবে সীমিত সংখ্যায় ছাড়া হবে। বুধবার মার্কিন বিদেশ দপ্তর ওই স্মারক পাসপোর্টে ছবিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, প্যাট্রিয়ট পাসপোর্টে ট্রাম্পের ছবিটির সামনের অংশে আমেরিকার জাতীয় পতাকা এবং 1776 সালে টমাস জেফারসন প্রকাশিত স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে সোনালী রঙে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরও। ফতেহর পর এবার দূরপাল্লার ফতেহ 2 ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল পাকিস্তান। পাক সেনার দাবি, এই ক্ষেপণাস্ত্র অধিক দূরত্বে নিখুঁত লক্ষ্যে হামলা চালাতে সক্ষম। মঙ্গলবার ক্ষেপণাস্ত্রটি সফল পরীক্ষা করে পাক সেনার আর্মি রকেট ফোর্স। পাক সেনার দাবি অনুযায়ী ফতেহ 2 ক্ষেপণাস্ত্রের পাল্লা 400 কিলোমিটার। ফতেহ সিরিজের প্রথম ক্ষেপণাস্ত্রের পাল্লা ছিল 140 কিলোমিটার। যদি পাক দাবি সত্য হয়, তবে ফতেহ সিরিজের দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের পাল্লায় চলে আসবে ভারতের বহু অঞ্চল। জানা যাচ্ছে, এই ক্ষেপণাস্ত্রের সার্কুলার প্রবাবেল এরর 10 মিটারের কম, যার অর্থ এটি লক্ষ্যবস্তু 10 মিটারের মধ্যে নির্ভুলভাবে আঘাত আনতে পারে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বেশি বিপজ্জনক বৈশিষ্ট্য হল এর সমতল গতিপথ। প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি আকাশের অনেক উপর থেকে ছোটে, ফলে রাডারে সহজেই শনাক্ত করা যায়, কিন্তু ফতেহ 2 তুলনামূলকভাবে মাটির কাছাকাছি এবং সরলরেখায় ছোটে, ফলে প্রাথমিক পর্যায়ে রাডারে একে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এটি ভারী ট্র্যাকে স্থাপন করেও নিক্ষেপ করা যায়। পাকিস্তানের দাবি, সম্পূর্ণ স্বদেশি প্রযুক্তিতে এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে তারা, যদিও শোনা যাচ্ছে এই ক্ষেপণাস্ত্র তৈরিতে প্রযুক্তিগত সহায়তা ছিল চীনের। ইরান যুদ্ধের আবহে এবার সন্ত্রাসবাদী হামলা ব্রিটেনের রাজধানী শহরে। বুধবার লন্ডনের উত্তরাংশে প্রকাশ্য রাস্তায় 2 ইহুদি নাগরিকের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালো এক দুষ্কৃতী। সংবাদ সংস্থা বিবিসি জানাচ্ছে, বুধবার সকালে লন্ডনের ইহুদি অধ্যুষিত গোল্ডার্স গ্রিন এলাকায় হামলার ঘটনাটি ঘটে। পরে ইহুদি নিরাপত্তা গোষ্ঠী সোমরেমের সহায়তায় পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করে। গুরুতর আহত 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা বলছে লন্ডনের পুলিশ। ইরানের হ্যাকাররা মার্কিন বাহিনীর 2000-এরও বেশি সদস্যের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে, তা নিয়ে তদন্তও শুরু করেছে পেন্টাগন। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী পেন্টাগনের প্রাথমিক তদন্তে পাওয়া রিপোর্ট বলছে, যে সব তথ্য হাতানো হয়েছে বলে দাবি করা হচ্ছে তা কিছুটা হলেও সত্যি। আরবের নিউজ ওয়েবসাইট সাফাক.com এর প্রতিবেদন উদ্ধৃত করে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, হানজালা নামের একটি হ্যাকার গ্রুপ এই তথ্য হাতিয়ে নিয়েছে। পশ্চিম এশিয়ায় মোতায়েন ইউএস মেরিনের 2379 জনের তথ্য হাতানো হয়েছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। হ্যাকার গ্রুপটি মার্কিন বাহিনী অন্য সদস্যদেরও তথ্য হাতানোর হুমকি দিয়েছে ইতিমধ্যেই। হুঁশিয়ারি এবং পাল্টা হুঁশিয়ারি চলছেই। আমেরিকাকে আবার নতুন করে হুমকি দিল ইরান। ফের যদি কোনো রকম সামরিক অভিযানের চেষ্টা করে মার্কিন বাহিনী, তাহলে তাদের সমস্ত রণতরী জ্বালিয়ে দেওয়া হবে বলে জানালো ইরান রিভলিউশনারি গার্ড কোরের এক শীর্ষ আধিকারিক জানিয়েছে, এবার তারা রেজিস্ট্যান্স ফ্রন্টকে আরও বেশি করে কাজে লাগাবে। প্রসঙ্গত, পশ্চিম এশিয়ায় ইরান সমর্থিত এক সশস্ত্র বাহিনীর দাপট রয়েছে। পরিস্থিতি যদি অন্য কোনো দিকে বাঁক নেয়, তাহলে এবারে ওই গোষ্ঠীকে যুদ্ধ ময়দানে আরও বেশি করে মোতায়েন করবে তেহরান। ওই আধিকারিকের কথায়, ওয়াশিংটন যদি কোনো রকম হামলার পথে যাওয়ার পরিকল্পনা করে, তাহলে এবার রেজিস্ট্যান্স ফোর্সকে কাজে লাগাতে আমরা দুবার ভাবব না। আসছি দেশের খবরে। কালবৈশাখীর তাণ্ডব এবং টানা অঝোর বর্ষণে কার্যত বিপর্যস্ত ত্রিপুরা। প্রকৃতির রুদ্র রূপে রাজ্যের জনজীবন বুধবারও প্রায় স্তব্ধ। মঙ্গলবারের ধাক্কা সামলানোর আগেই বুধবার সকাল থেকে আবারও শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়ার দাপট। ফলে রাজ্যের 8 জেলাতেই চরম দুর্যোগে সাধারণ মানুষ। মৃতের সংখ্যা বেড়েই চলেছে। একাধিক মানুষের মৃত্যু হয়েছে বজ্রাঘাতে। রাজ্যের বিভিন্ন অঞ্চল প্রায় 26 ঘন্টা অন্ধকারে বিদ্যুতের দাবিতে জেলায় বাড়ি অফিস সূর্যমণি নগরের মানুষ অবরোধ শুরু করেছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানালো কৃষক সভা।
বিদেশ মন্ত্রকের তরফে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে। যে কোনো দিন ঢাকায় পৌঁছে বাংলাদেশ ভারতের হাই কমিশনারের দায়িত্বভার নেবেন বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়নের বার্তা নিয়ে তিনি সেই দেশে যাচ্ছেন বলে বিদেশি সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। এমন আবহে সম্পূর্ণ উল্টো কথা বলছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। একটি সর্বভারতীয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আসামের বিজেপি মুখ্যমন্ত্রী বলেছেন, আমি মনে প্রাণে চাই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক যেন খারাপ থাকে। ঈশ্বরের কাছে রোজ সকালে প্রার্থনা করি বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের যেন উন্নতি না হয়। মোহাম্মদ ইউনূস সে দেশের প্রধান উপদেষ্টা থাকার সময় সম্পর্ক যেমন তলানিতে থেকেছিল তেমনটাই থাকলেই মঙ্গল। দিল্লির হাইকোর্টের প্রধান বিচারপতির ভার্চুয়াল শুনানি চলছিল। বারবারই সেই শুনানি বাধাপ্রাপ্ত হচ্ছিল। স্ক্রিনে প্রতিবারই ভেসে উঠছিল হ্যাক করার সংবাদ। তারপরেই চালু হয়ে যাচ্ছিল অশ্লীল ভিডিও। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বুধবার ভিডিও কনফারেন্সে শুনানি চলাকালীন এমন ঘটনায় রীতিমতো হুলস্থুল পড়ে গিয়েছে। এই ঘটনার পরেই দিল্লি হাইকোর্টের প্রশাসনিক বিভাগ দিল্লি পুলিশের ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশনের সঙ্গে যোগাযোগ করে। টেকনিক্যাল সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে এবং তদন্ত শুরু হয়েছে। মহিলা সংরক্ষণ বিলকে সামনে রেখে লোকসভায় আসন পুনর্বিন্যাসের কৌশল নিয়েছিল মোদী সরকার। তা ভেস্তে যাওয়ায় রাজ্যে রাজ্যে জন আক্রোশ কর্মসূচি নিয়েছে বিজেপি। কিন্তু দলীয় কর্মসূচিতে ক্লাস বন্ধ রেখে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষিকাদের যোগদান করতে বাধ্য করার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে উত্তরপ্রদেশের যোগী সরকারের ভূমিকা নিয়ে। গত 21শে এপ্রিল লখনৌয়ে এই জন আক্রোশ কর্মসূচি নিয়েছিল বিজেপি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে পদযাত্রা কর্মসূচিতে যোগদান করতে বিভিন্ন স্কুল থেকে শিক্ষিকাদের নিয়ে যেতে গাড়ির ব্যবস্থাও করা হয়েছিল পুরোপুরি সরকারি ব্যবস্থাপনায়। সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। দেশে ঘৃণা ও বিদ্বেষমূলক প্রচার দমনে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে যে অভাব রয়েছে বুধবার এক রায়ে তা স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতিরা স্পষ্ট জানান, দেশে এই অপরাধ বাড়ার কারণ আইন সংক্রান্ত সমস্যা নয়। সমস্যা হলো এই জাতীয় অপরাধ দমনে দেশে যে আইন রয়েছে তা সঠিকভাবে প্রয়োগ করার ক্ষেত্রে। প্রয়োজন হলো এই অপরাধ রোধে যা আইন আছে তা কঠোরভাবে প্রয়োগ করা। এই বিষয়ে শীর্ষ আদালত একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। এখন রাজ্যের খবর। প্রথম দফাতে ইঙ্গিত মিলেছিল দেশের সর্বকালের সর্বোচ্চ ভোটের হারের রেকর্ড গড়ে ফেলল পশ্চিমবঙ্গ। দ্বিতীয় দফার নির্বাচনের পরে রাজ্যে সন্ধ্যা 7টা পর্যন্ত ভোট পড়েছে 92.47%। এখনও কমিশনের তরফে চূড়ান্ত ভোটের হার প্রকাশ করা হয়নি। তবে এ পর্যন্ত যে পরিসংখ্যান এসেছে তাতে দেশের এর আগে সমস্ত নজির ভেঙে দিয়েছে। প্রথম ও দ্বিতীয় দফা মিলিয়ে রাজ্যে মোট ভোটের হার দাঁড়িয়েছে 92.85%। পশ্চিমবঙ্গে প্রথম দফার 152টি আসনে ভোট গ্রহণ হয় গত 23শে এপ্রিল। ভোট পড়েছিল 93.19%। সেদিনই দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়ে দিয়েছিলেন, স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গে এত ভোট কখনো পড়েনি। দ্বিতীয় দফাতেও ভোটের হারে নজির তৈরি হলো। এ রাজ্যে বিধানসভা দ্বিতীয় দফার ভোট গ্রহণের পর বুধবার সন্ধ্যা 6টা থেকে বুথ ফেরত সমীক্ষার অনুমান দেখাতে শুরু করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম। বুথ ফেরত সমীক্ষা এবং মতামত সমীক্ষার অনুমানের সঙ্গে চূড়ান্ত ফলাফলের ফারাক বরাবরই দেখা গিয়েছে। এদিন বিভিন্ন সমীক্ষাতেই তৃণমূল এবং বিজেপির বাইরের শক্তিগুলি 16%-এর কাছাকাছি ভোট পেতে পারে বলে অনুমান করা হয়েছে। বুথ ফেরত সমীক্ষার অনুমান বিশ্লেষণ করতে গিয়ে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন এবার অনুমান করাই যথেষ্ট সমস্যাজনক। কারণ এসআইআর প্রক্রিয়ায় বিপুল নাম বাদকে কিভাবে দেখা হচ্ছে সেটি একটি বিষয়। এই প্রক্রিয়ায় ভুয়ো নাম বাদ পড়লেও বহু বৈধ ভোটদাতা ভোট দিতে পারেননি। তার প্রতিক্রিয়া বিবেচনায় রাখা হয়েছে কিনা স্পষ্ট নয়। তৃণমূল এবং বিজেপি বাদে বাম এবং কংগ্রেসের মতো শক্তির ভোট এক একটি আসনে কী প্রভাব ফেলতে পারে তা আঁচ করা কঠিন। সব মিলিয়ে বিশেষজ্ঞ একাংশের অনুমান ফল গণনার দিনই আসল চমক অপেক্ষা করছে। গণনা স্বচ্ছতার সঙ্গে হলে মানুষের রায় স্পষ্ট বোঝা যাবে ওই দিনই। কারণ ভোটদানের সংখ্যা এত বড় যে কয়েক শতাংশ এদিক ওদিক হলে আসনের সংখ্যায় বড় হেরফের হবে।
বুধবার ভোটের পর মুজফ্ফর আহমেদ ভবনে সাংবাদিক সম্মেলন করেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি সাংবাদিকদের বলেন, দেখতে হবে গণনার সময়েও যাতে মানুষের মতামত প্রতিফলিত হয়। ভুয়ো গণনা কর্মী দিয়ে গণনা কেন্দ্র যেন দখল না হয়। তিনি বলেন, আমাদের কর্মীরা বুথ আগলে রেখেছেন, তারা গণনা কেন্দ্রও আগলে রাখবেন। তিনি বলেন, এ রাজ্যে একাধিক ভোটে ভুয়ো আধিকারিক নিয়োগ দেখা গিয়েছে, ভুয়ো পরিচয়পত্র দেওয়া হয়েছে। ভোটদানের হার প্রসঙ্গে বলেন, মৃত বা ভুয়ো নাম বাদ গিয়েছে বলে সাধারণভাবে হার বেশি। আমরা চাই বেশি মানুষ ভোট দিন। আগেও 90% বেশি ভোট পড়তো, মিডিয়া তখন অন্যভাবে দেখত। শান্তিপূর্ণ পরিবেশ থাকলে ভোটের হার বাড়ে। যাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে তাদের জন্য লড়াই আমরা চালাবো। আমাদের বামপন্থীরা যে প্রতিশ্রুতি রেখেছেন ভোটের পরও সেই লক্ষ্যে লড়াই চলবে। সেলিম বলেন, ভোটার তালিকায় সময় মানুষকে হেনস্থার শিকার হতে হয়েছে। এবার দেখতে হবে গণনার সময়েও যাতে মানুষের মতামত প্রতিফলিত হয়। হরিয়ানা, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে আমরা দেখেছি গণনা কেন্দ্রে ভুয়ো আধিকারিক ঢুকিয়ে ভোট ম্যানেজার সংস্থা দখল করে নেয়। আমরা এ রাজ্যে পঞ্চায়েত ভোটেও দেখেছি, গতবার রিটার্নিং অফিসার ডিএমদের দিয়ে ভুয়ো পরিচয়পত্র দেওয়া হয়েছিল। এবার যাতে ভুয়ো গণনাকারী না থাকে দেখতে হবে নির্বাচন কমিশনকে। মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি বলেন, পুলিশকে দলদাস না করলে মমতাকে হাত কামড়াতে হতো না। এক প্রশ্নে সেলিম বলেন, জনতা দায়িত্ব দিলে আমরা দায়িত্ব পালন করব। জনতার আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করব। আমরা ঘোড়া কেনা বেচার মধ্যে নেই। 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, দ্বিতীয় দফায় অশান্তি রুখতে তৎপর প্রশাসন, গ্রেপ্তার 687। 2026-এর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন ও পুলিশ। দিনভর বিভিন্ন কেন্দ্রে অশান্তি ও বিশৃঙ্খলার অভিযোগে রাজ্য জুড়ে মোট 687 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অশান্তি রুখতে সক্রিয় ছিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। গ্রেপ্তারির তালিকায় শীর্ষে রয়েছে ব্যারাকপুর এবং দ্বিতীয় স্থানে পূর্ব বর্ধমান। সকাল থেকে স্পর্শকাতর এলাকাগুলোতে কড়া নজরদারি চালায় বাহিনী। সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবাধ ভোটদান বজায় রাখতে এই তৎপরতা চালানো হয়। ভোটের দিন ইভিএম যন্ত্রে কারচুপির গুরুতর অভিযোগ সামনে এসেছে। বিশেষ করে ইভিএম এর বোতামে টেপ মেরে আটকে রাখার মতো মোট 77টি অভিযোগ জমা পড়েছে কমিশনে। এই অভিযোগে সিংহভাগই এসেছে দক্ষিণ 24 পরগনা থেকে। বিক্ষিপ্ত গোলমাল সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিনভর সক্রিয় ছিল প্রশাসন। শেষে খেলার খবর। টমাস কাপ 2026-এর ভারত বনাম চীনের মধ্যে ভারত চীনের কাছে 2-3 ব্যবধানে পরাজিত হয়েছে। 20 বছর বয়সী আয়ুষ শেট্টির বিশ্বের 15 নম্বর খেলোয়াড় ওয়েং হং ইয়াংকে 17-21, 21-13, 21-15 গেমে হারিয়ে ভারতের হয়ে প্রথম পয়েন্ট অর্জন করেন। লক্ষ্য সেন ও সাত্বিক চিরাগ জুটি লড়াই করে হারেন। তবে শেষ ম্যাচে এইচএস প্রণয় জয়ী হওয়ায় হারের ব্যবধান কমে 2-3 হয়। ভারত গ্রুপ রানার্স আপ হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌঁছাচ্ছে, যেখানে তাদের প্রতিপক্ষ জাপান। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।